where the mind is without fear and the head is held high, where knowledge is free. গুড মর্নিং স্টুডেন্ট, আমি আশিস কুমার বসাক, অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার এবং বায়োলজির শিক্ষক, অক্রমণী করোনেশন ইনস্টিটিউশন। আজকে আমি তোমাদের ক্লাস 11-এর প্ল্যান্ট ফিজিওলজির একটা অংশ, রেসপিরেশন, ইউনিট 4-এর যে প্ল্যান্ট ফিজিওলজি আগের দিন আমি পড়িয়েছি, মিনারেলস নিউট্রিশন। আজকে তার পরের চ্যাপ্টার 11 রেসপিরেশন পড়াবো। এই রেসপিরেশনের অন্তর্গত কি কি বিষয় নিয়ে আজকে আলোচনা করব সেগুলো এক ঝলক আমরা দেখে নিই। যেমন রেসপিরেশনের ইন্ট্রোডাকশান, ভূমিকা নিয়ে কিছু বলবো। তারপরে এক্সচেঞ্জ অফ গ্যাস, উদ্ভিদের ক্ষেত্রে এই গ্যাস কী করে এক্সচেঞ্জ হয়। তারপরে সেলুলার রেসপিরেশন, কোষীয় শ্বসন। কোষীয় শ্বসনের অন্তর্গত গ্লাইকোলাইসিস, ফার্মেন্টেশন এনারোবিক, টিসিএ সাইকেল এবং ইটিএস এরোবিক। এরপরে পড়ব আমরা এনার্জি রিলেশন, অর্থাৎ শ্বসনে কত অণু কীভাবে জেনারেশন হয় বা সংশ্লেষ হয় সেটা আমরা হিসাব দেখব। তারপরে অ্যাম্ফিবোলিক পাথওয়ে, ক্রেবস চক্রকে অ্যাম্ফিবোলিক পাথওয়ে বলা হয় কেন সেটা দেখব। আর লাস্টলি হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট। তো প্রথমে আমরা শ্বসন কি, শ্বসনের ইন্ট্রোডাকশান। তাহলে রেসপিরেশন মানে হচ্ছে শ্বসন। শ্বসন কাকে বলে? যে প্রক্রিয়ায় কোষীয় বস্তুর অক্সিজেনের উপস্থিতিতে অথবা অনুপস্থিতিতে সম্পূর্ণভাবে বা অসম্পূর্ণভাবে সম্পূর্ণভাবে বা অসম্পূর্ণভাবে জারিত হয়ে শক্তি উৎপন্ন করে এবং এর সঙ্গে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, সেই প্রক্রিয়াকে বলি আমরা শ্বসন। তাহলে একটা শব্দ আসছে কোষীয় বস্তু, তাকে বলা হয় সাবস্ট্রেট, রেসপিরেটরি সাবস্ট্রেট। তাহলে কোষীয় বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট। আর একটা শব্দ আসলো সম্পূর্ণভাবে বা অসম্পূর্ণভাবে। সম্পূর্ণভাবে ভাঙলে আমরা বলেছি অক্সিজেনের উপস্থিতিতে বা অক্সিজেনের অনুপস্থিতিতে। তাহলে সম্পূর্ণভাবে ভাঙতে গেলে অক্সিজেন দরকার, আর অসম্পূর্ণভাবে যেটা ভাঙন হয় সেখানে অক্সিজেনের প্রয়োজন নাই। তাহলে কোষীয় বস্তুর জারণ ঘটিয়ে, ভাঙন ঘটিয়ে কি হবে? শক্তি উৎপন্ন হবে। শক্তি উৎপন্ন হবে কারণ আমরা জানি যে রেসপিরেটরি সাবস্ট্রেট বা যে কোষীয় বস্তু তার মধ্যে শক্তি আছে, সেই শক্তি স্থৈতিক শক্তি রূপে থাকে এবং সেটা গতিশক্তি রূপে পরিবর্তিত হয়ে সেই শক্তিটা এটিপির মধ্যে আবদ্ধ থাকে। এই জন্য এটিপি সংশ্লেষিত হয় এবং এর বাই প্রোডাক্ট হিসাবে বা আরেকটি বস্তু, সেটা হচ্ছে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। তাহলে শ্বসনের আসল বিষয় হচ্ছে, মানে তাৎপর্য বলতে গেলে, শক্তির স্থানান্তর, শক্তি উৎপাদন। এছাড়া শক্তি ট্রান্সফরমেশন হয়, পরিবর্তিতও হয়, অন্য শক্তিতে রূপান্তরিত হয়। আমরা জানি বিভিন্ন রকমের যে প্রাণী আছে তারা কেউ কেউ আলো বের করতে পারে, জোনাকি যেমন, সেক্ষেত্রে শক্তির কনভার্সন হয়। আর কার্বন ডাইঅক্সাইড বেরোচ্ছে
এই কার্বন ডাইঅক্সাইড সালোক সংশ্লেষে কাজে লাগে, আর অক্সিজেন প্রয়োজন হচ্ছে, সুতরাং কার্বন ডাইঅক্সাইড এবং অক্সিজেনের ব্যালান্স হয়, যেটা ভারসাম্য রক্ষা করে। শ্বসনের হচ্ছে এইগুলো তাৎপর্য। তাহলে সম্পূর্ণভাবে যখন ভাঙবে সেটাকে বলি আমরা সবাত শোষণ, আর অসম্পূর্ণভাবে যখন ভাঙে সেটা হচ্ছে অবাত শোষণ। অসম্পূর্ণভাবে অক্সিজেন যুক্ত যৌগ এর সাহায্য নিয়ে যখন আংশিকভাবে ভাঙে তখন তাকে বলি আমরা অবাত শোষণ। আর সম্পূর্ণভাবে অক্সিজেন ছাড়াই কোষের বাইরে অবশ্য ঘটনাটা ঘটে, সেটার একটা নাম আছে সন্ধান। আমাদের সিলেবাসে আছে, সেটা আমরা সন্ধান বলবো। তাহলে একটা হচ্ছে সবাত শোষণ, একটা অবাত শোষণ। অবাত শোষণের আরেকটি প্রকার হচ্ছে সন্ধান। তা শ্বসন এই কয়েকটি প্রকারে সম্পন্ন হয়। এখন শ্বসন কোথায় হয়? শ্বসনের স্থল হচ্ছে কোষ, মানে সাইটোপ্লাজম। এবং কখন হয় শ্বসন? দিবা রাত্রি সব সময়ের জন্য শ্বসন হয়। কারণ আমাদের যে দৈনন্দিন যে শারীরবৃত্তীয় প্রক্রিয়া, পুষ্টি, চলন, গমন, এইগুলোর জন্য সব সময়ের জন্যই আমাদের শক্তির প্রয়োজন আছে। সেই জন্যই শ্বসন সবসময়ের জন্য হয়, দিবারাত সবসময়ের জন্য হয়। এবার যে বস্তু ভেঙে শক্তি উৎপন্ন হয় তাকে বলি আমরা শ্বসন বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট। শ্বসন বস্তু বা রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে কি কি বস্তু ব্যবহার হয়? তাহলে খাদ্যের ভাঙন ঘটে। আমরা একটু সোজা কথায় যেটা জানি, খাদ্যের ভাঙন। তাহলে খাদ্য আমরা গ্রহণ করি, কার্বোহাইড্রেট, প্রোটিন, লিপিড, যার ভাঙন ঘটিয়ে শক্তি উৎপন্ন করি। আর যে কয়েক প্রকারের খাদ্য খাই, যেমন মিনারেলস, ভিটামিন, জল, এখান থেকে শক্তি পাওয়া যায় না। তাহলে খাদ্যের ভাঙন বলতে গেলে এই কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড। তাহলে কার্বোহাইড্রেট, প্রোটিন এবং লিপিড তিন প্রকার খাদ্যেরই ভাঙন হয়। কার্বোহাইড্রেট ভেঙে শক্তি উৎপন্ন হয়, লিপিড ভেঙে শক্তি উৎপন্ন হয়, প্রোটিনও ভেঙে শক্তি উৎপন্ন হয়। তবে সাধারণত আমাদের ক্ষেত্রে সরল শর্করা প্রধানত সরল শর্করা হিসাবে, কোষীয় বস্তু হিসাবে, রেসপিরেটরি সাবস্ট্রেট হিসাবে ব্যবহৃত হয়। কারণ এই সরল শর্করা এটা ভাঙতে খুব সোজা, এবং আমরা খাদ্য হিসাবে সবচেয়ে বেশি এই কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করি। কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য গ্রহণ করে সেটা সরল অণু হিসাবে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজে পরিণত হয় এবং সেটা কোষে কোষে পৌঁছায়। এবং সেই গ্লুকোজ, ফ্রুক্টোজ বা গ্যালাক্টোজ, সেই সরল শর্করা প্রধান শ্বসন বস্তু বা সেলুলার সাবস্ট্রেট হিসাবে ব্যবহৃত হয়। কার্বোহাইড্রেটের অভাবে, যেমন অনশনকালে, লিপিড বস্তু ভাঙবে বা লিপিড বস্তুর জারণ ঘটবে কার্বোহাইড্রেটের অনুপস্থিতিতে। কোষে যদি কার্বোহাইড্রেট মানে সরল শর্করা থাকে তবে কিন্তু লিপিড ভাঙবে না। আর কার্বোহাইড্রেট, লিপিড উভয়ই যদি শেষ হয়ে যায় কোষে, তখন একমাত্র প্রোটিনের জারণ হবে বা প্রোটিন রেসপিরেটরি সাবস্ট্রেট বা শ্বসন বস্তু হিসাবে ব্যবহৃত হবে। সেই জন্য এই দুটো খাদ্যের ভাঙনকে বলি আমরা ভাসমান শ্বসন, ফ্লোটিং রেসপিরেশন। আর প্রোটিনের ভাঙনকে বলি আমরা প্রোটোপ্লাজমীয়। এটাকে বলি প্রোটোপ্লাজমিক রেসপিরেশন। আর এই দুটো ভাঙনকে বলি আমরা ফ্লোটিং রেসপিরেশন। তাহলে আমরা শ্বসনের ইন্ট্রোডাকশন হিসেবে কী কী জিনিস জানলাম? কোষীয় বস্তু, কোন জাতীয় খাদ্যের ভাঙন ঘটবে? প্রধানত গ্লুকোজ জাতীয় খাদ্য প্রধান শ্বসন বস্তু হিসাবে ব্যবহৃত হয়। এছাড়া লিপিড, প্রোটিন তারাও ব্যবহৃত হয় প্রয়োজনে। শ্বসন সম্পূর্ণভাবে অক্সিজেনের সম্পূর্ণ ভাঙন অক্সিজেনের উপস্থিতিতে ঘটতে পারে, তাকে সবাত শোষণ বলি। অসম্পূর্ণভাবে অক্সিজেনের অনুপস্থিতিতে ঘটতে পারে, তাদেরকে আমরা অবাত শোষণ বলি। এছাড়া যখন কোষের বাইরে, কোষ থেকে
উৎসেচক নির্গত করে গ্লুকোজ জাতীয় খাদ্যের ভাঙন ঘটানো হয় এবং তার থেকে অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয়, তখন তাকে আমরা বলি সন্ধান। তাহলে আমরা এবার ইন্ট্রোডাকশান শেষ করলাম শ্বসন সম্বন্ধীয়। এবার আমরা পরের অংশ যাব, এক্সচেঞ্জ অফ গ্যাসেস। এবার আমরা এক্সচেঞ্জ অফ গ্যাসেস অর্থাৎ গ্যাসীয় বিনিময়, যেহেতু আমরা প্ল্যান্ট ফিজিওলজি পড়ছি, এই প্ল্যান্ট ফিজিওলজির ক্ষেত্রে কিন্তু আমরা শুধু উদ্ভিদের গ্যাসীয় বিনিময় কিভাবে হয় আমরা জানি। প্রাণীর গ্যাসীয় বিনিময় যেটা হচ্ছে বহিঃশ্বসন, আর কোষের সাপেক্ষে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের বিনিময় তাকে বলে অন্তঃশ্বসন, সেটা প্রাণীদের ক্ষেত্রে আমরা জানি। কিন্তু উদ্ভিদের ক্ষেত্রে বহিঃশ্বসন তো হয় না, গ্যাসীয় বিনিময় হয়। উদ্ভিদের কোনো নির্দিষ্ট শ্বাস অঙ্গ নাই, তাহলে উদ্ভিদেরা গ্যাস বিনিময় করে কি করে? কারণ শ্বসনের জন্য অক্সিজেন দরকার এবং শ্বসনের উৎপাদিত বস্তু হিসাবে CO2 দেহ থেকে বেরিয়ে যাবে, দেহের মধ্যে থাকলে চলবে না। দেহের মধ্যে থাকলে কার্বন ডাইঅক্সাইড ব্যবহৃত হয় সালোক সংশ্লেষের কাজে, কিন্তু তা সত্ত্বেও যদি অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড দেহ থেকে বেরিয়ে যাওয়ার প্রয়োজন আছে, এবং রাত্রে যেহেতু সালোক সংশ্লেষ হয় না, তো রাত্রে সেই কার্বন ডাইঅক্সাইডটা বেরিয়ে যাওয়ার প্রয়োজন আছে, যেহেতু আমরা বলেছি শ্বসন দিবারাত্রি সব সময়ের জন্য হয়। তাহলে সেই গ্যাস বিনিময় নির্দিষ্ট শ্বাসঙ্গ না থাকলেও কতগুলো বিশেষ অঙ্গের মাধ্যমে উদ্ভিদেরা গ্যাসীয় বিনিময় করে বা গ্যাসের এক্সচেঞ্জ করে। তার প্রধান অঙ্গটার নাম হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্র বা স্টোমাটা, তোমরা জানো যে পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হয়। আমি পড়িয়েছিলাম আগের চ্যাপ্টারে, ব্যাপন অভিশ্রবণ এই চ্যাপ্টারে পড়িয়েছিলাম। পত্ররন্ধ্র খোলা হয় এবং বন্ধ হয়, দিনের বেলা খুলে যায়, রাত্রে বন্ধ হয়। সেই পত্ররন্ধ্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং অক্সিজেন প্রবেশ করে। তো রাত্রে পত্ররন্ধ্র বন্ধ হলে কার্বন ডাইঅক্সাইডটা সেখানে অ্যাসিডে পরিণত হয়ে থাকে, তারপরে দিনের বেলা আবার সেটা কনভার্সন হয়ে বেরিয়ে যায়। এছাড়া কিছু কিছু বৃক্ষ বা গুল্ম জাতীয় উদ্ভিদের আরেকটি অঙ্গ আছে, তার নাম লেন্টিসেল। লেন্টিসেল উদ্ভিদের ত্বকীয় বৈতকের বিচ্ছিন্ন অংশ, সে বৈতকের বিচ্ছিন্ন অংশ এবং সেই পথে CO2 বেরিয়ে যায় এবং অক্সিজেন নির্গমন করে, তবে সকল উদ্ভিদের ক্ষেত্রে নয়। সকল উদ্ভিদের ক্ষেত্রে পত্ররন্ধ্রের মাধ্যমে এই গ্যাসের বিনিময় হয়, অক্সিজেন উদ্ভিদ দেহে প্রবেশ করে, কার্বন ডাইঅক্সাইড উদ্ভিদ দেহ থেকে নির্গত হয়। এছাড়া বিশেষ এক ধরনের উদ্ভিদ আছে, লবণাম্ব উদ্ভিদ বলি, অর্থাৎ নোনা মাটিতে যারা জন্মায় লবণাম্ব উদ্ভিদ, তাদের ক্ষেত্রে এক ধরনের নিউম্যাটোফোর বলে। বিশেষ এক ধরনের শাখামূলের রূপান্তর এবং সেই নিউম্যাটোফোর মূলেরই রূপান্তর, সেখানে তাদের গাত্রে বা সেই বিশেষ মূলের গাত্রে ছিদ্র থাকে, সেই ছিদ্র পথে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে যায় এবং অক্সিজেন প্রবেশ করে। তাহলে গ্যাসীয় বিনিময় আমাদের উদ্ভিদের ক্ষেত্রে দেখা যাচ্ছে 3 উপায়ে হয়, পত্ররন্ধ্রের মাধ্যমে, লেন্টিসেলের মাধ্যমে এবং নিউম্যাটোফোরের মাধ্যমে। এবারে আমরা সেলুলার রেসপিরেশনে আসব। সেলুলার রেসপিরেশন বা কোষীয় শ্বসন। এবারে আমরা কোষীয় শ্বসন বা সেলুলার রেসপিরেশন অর্থাৎ কোষের মধ্যে খাদ্যবস্তুর ভাঙন হবে, জারণ হবে। তাহলে খাদ্যবস্তু বা শ্বসন বস্তুর, এবং যে প্রক্রিয়ায় এই জারণ বা ভাঙন ঘটে সেগুলোকে আমরা কয়েকটি ভাগে ভাগ করে, সবাত শ্বসনের ক্ষেত্রে প্রথমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়া, তারপরে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ার পর ক্রেবস চক্রর একটা ঢোকার আগে আরেকটি অন্তর্বর্তী ধাপ আছে, সেটা পরে আসছি। তারপরে ক্রেবস সাইকেল, তারপরে ETS, আর একটা অন্তর্বর্তী ধাপ আছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সাইলেশন বলা হয়, সেটাকে বলি আমরা ইন্টারমিডিয়েট ধাপ।
অর্থাৎ সবাত শ্বসনে এই 4টি পর্যায় ব্যবহৃত হয়। চারটি পর্যায়ের মাধ্যমে কোষের বা খাদ্যবস্তু, কোষের মধ্যে যে খাদ্যবস্তু আছে তার জারণ বা ভাঙন ঘটবে। তার মধ্যে গ্লাইকোলাইসিস সাইটোপ্লাজমে সম্পন্ন হয়, এবং গ্লাইকোলাইসিসের যে এন্ড প্রোডাক্ট অর্থাৎ পাইরুভিক অ্যাসিড, সেই পাইরুভিক অ্যাসিডটা এবার মাইটোকন্ড্রিয়ার মধ্যে প্রবেশ করে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সাইলেশনের ফলে অ্যাসিটাইল কোএনজাইম উৎপন্ন হয়। সেই অ্যাসিটাইল কোএনজাইম এ তখন ক্রেবস চক্রে অংশগ্রহণ করে এবং সেটাও মাইটোকন্ড্রিয়ার মধ্যে হবে। এবং তারপরে ইটিএস সাইকেল, এটাও কিন্তু মাইটোকন্ড্রিয়ার বিশেষ একটা ক্রিস্টি নামে একটা জায়গা আছে, সে ক্রিস্টির মধ্যে অক্সিজোম, সেই অক্সিজোম অংশে ইটিএস সম্পন্ন হয়। তাহলে 3টে ধাপ মাইটোকন্ড্রিয়ার মধ্যে, গ্লাইকোলাইসিস, সাইটোপ্লাজমে। গ্লাইকোলাইসিসে অসম্পূর্ণভাবে ভাঙন হয় এবং গ্লাইকোলাইসিসের পর অবাধ শ্বসনকারী উদ্ভিদ এবং প্রাণী গ্লাইকোলাইসিসের যে প্রোডাক্ট আমরা দেখাবো সেটা তাদের প্রয়োজনে লাগে। এছাড়া গ্লাইকোলাইসিসের প্রোডাক্ট সবাত শ্বসনের প্রয়োজনেও লাগে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি 3 জন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস আবিষ্কার করেছিলেন বলে এই প্রক্রিয়াটাকে বলা হয় ইএমপি পথ। 1930 খ্রিস্টাব্দে এমডেন, মেয়ারহফ এবং পার্নেস এই পথটি আবিষ্কার করেছিলেন। এই পথটি আমরা দেখাবো। এরপরে ইন্টারমিডিয়েট পথ, তারপরে হচ্ছে ক্রেবস চক্র, তারপরে হচ্ছে ইটিএস। এবারে আমরা গ্লাইকোলাইসিস দেখাচ্ছি। গ্লাইকোলাইসিস পথটি আমরা আগেই বলেছি সাইটোপ্লাজমে সম্পন্ন হয় এবং ইএমপি পথ বলা হয় বিজ্ঞানীদের নাম অনুসারে। এই পথে কি হয়? এই পথে গ্লুকোজের অসম্পূর্ণ ভাঙন হয়, জারণ হয়। দেখি আমরা কিভাবে এই ভাঙন বা এই জারণ সম্পন্ন হয়। গ্লুকোজ প্রথম ধাপে, এটা একসঙ্গে আটবে না, এই জন্য 2টো ধাপে আমি করব। গ্লুকোজ 6 ফসফেটে পরিণত হয়। তাহলে এখানে একটা ফসফেট যোগ হলো, তাই এটিপি আসবে, একটা ফসফেট দিয়ে এটিপিতে পরিণত হবে। এবং প্রত্যেকটি ধাপেরই এনজাইম লাগে। এই ধাপে যে এনজাইম দ্বারা সমস্ত পর্যায়টি, সমস্ত ধাপগুলি এনজাইম নিয়ন্ত্রিত, উৎসেচক নিয়ন্ত্রিত। এখানে যে উৎসেচকটি প্রয়োজন হয় সেটাকে বলা হয় হেক্সোকাইনেজ। হেক্সোকাইনেজ উৎসেচকটি আমি এখানে লিখছি না, অনেক লিখতে হবে, সে জায়গা পাওয়া যাবে না, সেটা তোমরা বইয়ে পাবে। এখানে হেক্সোকাইনেজ উৎসেচকটি ব্যবহৃত হয়। গ্লুকোজ 6 ফসফেট হেক্সোকাইনেজ উৎসেচক এই বিক্রিয়াটি করলো, আর এখানে আইসোমারেজ অর্থাৎ ফসফোহেক্সো আইসোমারেজ নামক উৎসেচকটি এই বিক্রিয়া ঘটাবে এবং এখানে কোনো আর প্রোডাক্টের অন্য কোনো পরিবর্তন হবে না। উৎসেচক এই আইসোমারেজ, ফসফোহেক্সো আইসোমারেজ, এই গ্লুকোজ থেকে ফ্রুক্টোজ এই রূপান্তরটি ঘটালো। তা গ্লুকোজ আর ফ্রুক্টোজ হচ্ছে আইসোমার। ফ্রুক্টোজ 6 ফসফেট ফ্রুক্টোজ 1,6 বিসফসফেটে পরিণত হবে। এখানে একটা ফসফেট যুক্ত হলো। তাহলে আগেরটা 6 নম্বর গ্লুকোজের কার্বনের 6 নম্বর কার্বনে এসে ফসফেট জুড়েছিল, এখানে একটা 1 নম্বরে, একটা 6 নম্বরে, কার্বনের 1 নম্বর পজিশনে এবং কার্বনের 6 নম্বর পজিশনে আরেকটি ফসফেট যুক্ত হলো। এখানে একইভাবে বিক্রিয়াতে এটিপি আসবে, একটা ফসফেট দিয়ে এটিপিতে পরিণত হবে এবং এখানেও কাইনেজ উৎসেচক, অর্থাৎ ফ্রুক্টোজ
কাইনেস, ফ্রুক্টোকাইনেস নামক উৎসেচক এই পথকে বা এই বিক্রিয়াটাকে ত্বরান্বিত করবে। আমি এইরকমভাবে তোমাদেরকে ছকের মাধ্যমে দেখাচ্ছি, এটা বিক্রিয়ার ফর্মেও তোমরা দেখাতে পারো, সেটা অনেক সময় লাগবে, একটা দেখিয়ে দিচ্ছি আমি। যেমন গ্লুকোজ এটিপির সাথে যুক্ত হয়ে হেক্সোকাইনেজ উৎসেচকের সহায়তায় গ্লুকোজ 6-ফসফেট প্লাস এডিপি, এইভাবে প্রতিটি ধাপকে এইরকমভাবে বিক্রিয়ার মাধ্যমে তোমরা দেখাতে পারো, প্রত্যেকটি ধাপকে। এবার অ্যালডোলেজ নামক একটা উৎসেচক গ্লুকোজ 6 কার্বন সমন্বিত, ফ্রুক্টোজ 6 কার্বন সমন্বিত এবং এই ফ্রুক্টোজ 6 কার্বন সমন্বিত, এখানে দুটো 3 কার্বন সমন্বিত প্রোডাক্ট অ্যালডোলেজ নামক উৎসেচকের সহায়তায় গ্লিসারালডিহাইড 3-ফসফেট এবং ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট এটাও 3 কার্বন সমন্বিত, এটাও 3 কার্বন সমন্বিত যৌগে পরিণত করলো অ্যালডোলেজ। এবং এই দুটো পরস্পরের ইন্টার কনভার্টেবল, অর্থাৎ এখানেও একই পথে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, এখানেও একই পথে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, তবে আমরা এরকম একটি পথই দেখাই। সুতরাং এটা মুছে দিতে হবে, আমি যতটা চেষ্টা করবো এখানে দেখানোর চেষ্টা করছি। তাহলে গ্লিসারো 3-ফসফেট বা এটাকে পিজিএল বলি আমরা, গ্লিসারোডিহাইড 3-ফসফেট ডিহাইড্রোজেনেস উৎসেচকের সহায়তায় 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিডে কনভার্সন হয় এবং এখানে এক অণু ফসফরিক অ্যাসিড যুক্ত হবে এবং এখানে জারণ ঘটবে, অর্থাৎ হাইড্রোজেন অপসারণ হবে, এনএডি আসবে, হাইড্রোজেনকে নিয়ে NADH2 পরিণত হবে। এগুলো হচ্ছে জারণ প্রক্রিয়া। এবার 1,3-বিস-ফসফোগ্লিসারিক অ্যাসিড এক অণু ফসফেট ত্যাগ করে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিডে পরিণত হবে। এখানে যেমন ডিহাইড্রোজেনেস, এখানে তেমনি কাইনেস, ফসফোগ্লুকোকাইনেস। এবং উৎসেচক মনে রাখার উপায় হচ্ছে ওই সাবস্ট্রেটের নামের সাথে যুক্ত আছে। যেমন এটিপির স্থানান্তরকে কাইনেস, হাইড্রোজেন অপসারণকে ডিহাইড্রোজেনেস, কার্বন ডাইঅক্সাইড অপসারণকে ডিকার্বক্সাইলেস, এরকম কতগুলো নাম এইভাবে মনে রাখার চেষ্টা করবে। তাহলে এখানে একটা ফসফেট উৎপন্ন হলো, তাহলে এডিপি এসে ফসফেটটা নিয়ে নিল। এই ধরনের সরাসরি ফসফেট বা এটিপি উৎপন্ন হওয়ার প্রক্রিয়াকে সাবস্ট্রেট লেভেল ফসফরিভবন বলা হয়। আর এইগুলো আবার পরে বিজারিত হয়ে এটিপি উৎপন্ন হবে, ওটা ইটিএস প্রক্রিয়ার মাধ্যমে। কিন্তু এই সরাসরি এটিপি উৎপন্ন হওয়াটাকে বলে সাবস্ট্রেট লেভেল ফসফরিভবন। 3-ফসফোগ্লিসারোডিহাইড থেকে টু-ফসফোগ্লিসারিক অ্যাসিড, এগুলোকে অ্যাসিড না বলে গ্লিসারেটও বলা যায়। এখানে মিউটেজ নামক উৎসেচকের প্রয়োজন আছে, মিউটেজ, ফসফোগ্লুকো মিউটেজ। 2-ফসফেনল
2-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড। পাইরুভিক অ্যাসিডকে আমি পিএ লিখলাম। এখানে এক অণু জল নিষ্কাশিত হবে আর একটা এনোলেজ নামক একটা এনজাইমের সহায়তায় এই কাজটা ঘটে। 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে এক অণু এটিপি উৎপন্ন হয়ে, অর্থাৎ 2-ফসফোএনল পাইরুভিক অ্যাসিড থেকে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হবে এক অণু এটিপি উৎপন্নের মাধ্যমে। এখানেও কাইনেজ উৎসেচক প্রয়োজন আছে। একে বলা হয় ফসফোপাইরুভেট কাইনেজ। তাহলে এই পথে আমরা ওখানে মুছে দিয়েছি, গ্লিসালডিহাইড পথে এক অণু হলো, আবার ডায়োডক্সি অ্যাসিটোন পথেও এক অণু হবে। তাহলে এক অণু গ্লুকোজ ভাঙনে, এবার নেট রিয়াকশনটা দেখি, এক অণু গ্লুকোজ ভাঙনে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো, পিএ লিখলাম, 2 অণু পাইরুভিক অ্যাসিড। আচ্ছা, এটিপি সাবস্ট্রেট লেভেলে এখানে এক অণু, এখানে এক অণু, ঠিক আর একটা পথে 2 অণু, 4 অণু এটিপি উৎপন্ন হয় এবং 2 অণু এটিপি আমাদের প্রয়োজন হয়েছিল। সেই জন্য নেট 2 অণু এটিপি এই প্রক্রিয়ায় সাবস্ট্রেট লেভেলের ফসফরিভবনের ফলে 2 অণু এটিপি উৎপন্ন হয়। এই 2 অণু এটিপি সাথে এখানে এক অণু জল, এবং যেহেতু সব 2 অণু করে, সুতরাং 2 অণু জল উৎপন্ন হয়। এছাড়া NADH2 2 অণু উৎপন্ন হবে। এই NADH2 থেকে প্রতিটা অণু NADH2 থেকে 3 অণু এটিপি উৎপন্ন হবে, সেটা আমরা ইটিএসে দেখব। একসাথে অতগুলো দেখাতে পারবো না, সেই জন্য আমি আগেই বলে রাখছি, গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় সাবস্ট্রেট লেভেলে 2 অণু এটিপি উৎপন্ন হয় এবং NADH2 বিজারণের ফলে আবার দেখব আমরা যে 3 অণু করে 6 অণু এটিপি সংশ্লেষিত হবে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় মোট 8 অণু এটিপি সংশ্লেষিত হয়। কারণ আমাদের এটিপি অণুর হিসাব দেখাতে হবে, সেই জন্য গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি তখন মুছে ফেললে আর বুঝতে পারবে না। সুতরাং গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8 অণু এটিপি উৎপন্ন হলো। এবার এটা থেকে 3 অণু এটিপি উৎপন্ন কী করে হয় সেটা আমরা পরে আসছি, কিন্তু মনে রাখবে যে ওখানে তাহলে 3 3 6 অণু, আর এখানে সাবস্ট্রেট লেভেলে 2 অণু, 8 অণু এটিপি উৎপন্ন হলো। তাহলে এক ঝলক করে খুব দ্রুত বলে যাচ্ছি, গ্লাইকোলাইসিস পথটি সাইটোপ্লাজমে সম্পন্ন হয়। 3 জন বিজ্ঞানী এমডেন, মেয়ারহফ এবং পার্নেস আবিষ্কার করেছিলেন বলে তাদের নাম অনুসারে এটাকে ইএমপি পথ বলা হয়। এই পথে এক অণু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, 2 অণু এটিপি উৎপন্ন হয়, 2 অণু জল এবং 2 অণু NADH2 উৎপন্ন হয়। এবং পথটি কি? গ্লুকোজ 6 ফসফেট এক অণু এটিপি নিয়ে গ্লুকোজ 6 ফসফেট পরিণত হলো। উৎসেচকের নাম বলেছি আর রিপিট করছি না। গ্লুকোজ 6 ফসফেট ফ্রুক্টোজ আইসোমারেজ উৎসেচকের সাহায্যে গ্লুকোজ ফ্রুক্টোজ 6 ফসফেটে পরিণত হলো। ফ্রুক্টোজ 6 ফসফেট আর এক অণু এটিপি নিয়ে ফসফেট নিয়ে ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেটে পরিণত হলো। ফ্রুক্টোজ 1,6 ডাইফসফেট অ্যালডোলেজ উৎসেচকের সাহায্যে 3 কার্বন সমন্বিত 2টো অণু গ্লিসারালডিহাইড 3 ফসফেট, আর ওখানে লিখেছিলাম এখন মুছে গেছে, ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। তাহলে এবার সব কিছু 2 অণু করে হবে, 2 অণু গ্লিসারালডি ফসফেট 3 ফসফেট এবং 2 অণু গ্লিসারালডি 3 ফসফেট থেকে 2 অণু 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড এবং 2 অণু 1,3 বিসফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 অণু 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে 2 অণু 2 ফসফোগ্লিসারিক অ্যাসিড, 2 ফসফোএনল গ্লিসারিক অ্যাসিড থেকে 2 অণু 2 ফসফোএনল পাইরুভিক অ্যাসিড এবং আলটিমেটলি 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হলো। এটা হচ্ছে আমাদের গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসের পাইরুভিক অ্যাসিড হচ্ছে প্রোডাক্ট। এই প্রোডাক্টটি নিয়ে সন্ধান প্রক্রিয়া, অবাধ শ্বসন প্রক্রিয়া এবং সবাধ শ্বসন প্রক্রিয়াতে অংশগ্রহণ করবে। এবার আমরা খুব ছোট করে আমরা
ফার্মেন্টেশন বা এনোরোবিক প্রক্রিয়াটি দেখাবো। তো গ্লাইকোলাইসিসের যে প্রোডাক্ট অর্থাৎ পাইরুভিক অ্যাসিড, এই 2 অণু পাইরুভিক অ্যাসিড ফার্মেন্টেশনে অংশগ্রহণ করে এবং অবায়ুজীবী যে সমস্ত জীব আছে তারা কিন্তু অবাত শোষণও করে। আমাদের দেহে বসবাসকারী পরজীবী তারা অবাত শোষণ করে এবং আমাদের পেশিকোষে ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হয়। এবং সন্ধান অবাত শোষণের থেকে একটু আলাদা। সন্ধান কোষের বাইরে হবে। যেমন ইস্ট আমরা শুনেছি একটা ছত্রাক আছে, তারা তাদের দেহ থেকে উৎপন্ন উৎসেচক বাইরে নিয়ে এসে গ্লুকোজ জাতীয় খাদ্যের ভাঙন ঘটে। এবং আমরা জানি যে গ্লুকোজ অসম্পূর্ণভাবে ভাঙন হয়ে 2 অণু পাইরুভিক অ্যাসিড, 2 অণু এটিপি এবং 2 অণু NADH উৎপন্ন হয়। এবং সন্ধান প্রক্রিয়াতে বা অবাত শোষণ প্রক্রিয়াতে অনেক কম শক্তি উৎপন্ন হয়। সবাত শোষণে আমরা 686 কিলো ক্যালোরি তাপশক্তি উৎপন্ন হয়, যার মধ্যে 38 অণু এটিপিতে আবদ্ধ হয়, বাকি অংশ কিন্তু তাপ হিসাবে বেরিয়ে যায়। সেজন্য শ্বসনের অপর নাম তাপমোচী প্রক্রিয়া। শ্বসন একটি ভাঙনমূলক প্রক্রিয়া, সেই জন্য এটাকে উপচিতি বিপাক প্রক্রিয়া বলা হয়। অপচিতি বিপাক প্রক্রিয়া বলা হয়। ভাঙনমূলক, সেই জন্য এটাকে অপচিতি বিপাক প্রক্রিয়া বলা হয়। কিন্তু শ্বসনের ফলে উৎপন্ন যে তাপ সেটা সম্পূর্ণরূপে আমরা আবদ্ধ রাখতে পারি না এটিপির মধ্যে। এক অণু এটিপির মধ্যে 7.3 কিলো ক্যালোরি তাপশক্তি আমরা জমা রাখতে পারি। তো বাকি অংশটা প্রায় 200 সামথিং, বাকি অংশটা তাপশক্তি হিসেবে বেরিয়ে যায়। সেই জন্য এটাকে তাপমোচী প্রক্রিয়া বলা হয়। কিন্তু অবাত শোষণ এবং কোহল সন্ধানে খুব অল্প পরিমাণে শক্তি উৎপন্ন হয়, যেহেতু সম্পূর্ণরূপে গ্লুকোজের জারণ ঘটে না। সন্ধান আমরা জানি 2 প্রকার, তাহলে সন্ধান আমরা বললাম কোষের বাইরে হচ্ছে, আর অবাত শোষণটা কোষের মধ্যে হচ্ছে। তফাৎ এইটুকুই, তাছাড়া অন্যান্য বিক্রিয়াজনিত ঘটনাগুলো সব একই রকম। কোহল সন্ধানে 1 অণু গ্লুকোজ উৎসেচকের সহায়তায় 2 অণু ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়। পথে আগে অ্যাসিটাইলডিহাইড উৎপন্ন হবে, সেই অ্যাসিটাইলডিহাইড উৎপন্ন হওয়ার সময় কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে এবং সেজন্য 2 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে অ্যাসিটাইলড উৎপন্ন হওয়ার সময়। তারপরে অ্যাসিটাইলডিহাইড এই NADH-টাকে নিয়ে নেবে, NADH-টার সাথে বিক্রিয়া করে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। তাহলে কোহল সন্ধানের নেট প্রোডাক্ট কি? 1 অণু গ্লুকোজ থেকে 2 অণু ইথাইল অ্যালকোহল, 2 অণু এটিপি, 2 অণু CO2 এবং সামান্য শক্তি উৎপন্ন হবে। পথে আরেকটি ধাপ আছে অ্যাসিটালডিহাইড, এটা লিখলাম না। ল্যাকটিক অ্যাসিড সন্ধান, এটা 1 অণু গ্লুকোজ ভেঙে 2 অণু ল্যাকটিক অ্যাসিড উৎপন্ন হবে, 2 অণু এটিপি উৎপন্ন হবে এবং সামান্য পরিমাণে শক্তি উৎপন্ন হবে। এই হচ্ছে আমরা ফার্মেন্টেশন দেখলাম। এবার গ্লুকোজ থেকে যে 2 অণু পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয় সেটা অবাত শোষণ এবং সবাত শোষণে ব্যবহৃত হয়। সবাত শোষণে ব্যবহৃত হবে ক্রেবস চক্রে অংশগ্রহণ করার জন্য, আর অবাত শোষণে ব্যবহৃত হবে ল্যাকটিক অ্যাসিড বা ইথাইল অ্যালকোহল, বা সন্ধান প্রক্রিয়ায় ব্যবহৃত হবে ল্যাকটিক অ্যাসিড বা ইথাইল অ্যালকোহল উৎপন্নের জন্য। এবারে আমরা সবাত শোষণে যে পাইরুভিক অ্যাসিড কীভাবে ব্যবহৃত হয় সেটা আমরা ক্রেবস চক্রের মাধ্যমে দেখতে পাবো। তাহলে আমরা গ্লাইকোলাইসিস শেষ করলাম, ফার্মেন্টেশন শেষ করলাম। এবার TCA সাইকেল। TCA সাইকেলের সম্পূর্ণ নাম ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল, অপর নাম সাইট্রিক অ্যাসিড সাইকেল। কেন এরকম নামকরণ হয়েছে আমরা একটু পরে দেখতে পাবো। আমরা জানলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় গ্লুকোজ থেকে যে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন হয়, 2 অণু পাইরুভিক অ্যাসিড, সেই 2 অণু পাইরুভিক অ্যাসিড ক্রেবস চক্রে অংশগ্রহণ করবে, তবে সরাসরি নয়। এটা পাইরুভিক অ্যাসিডের এবার অক্সিডেটিভ ডিকার্বক্সাইলেশন হবে, অর্থাৎ জারণও ঘটবে, আবার
ডিকার্বক্সাইলেশনও হবে এবং কয়েকটি ধাপে লাইপোইক অ্যাসিড উৎপন্নের মাধ্যমে অ্যাসিটাইল কোএনজাইম এ উৎপন্ন করে। তাহলে কোএনজাইম এ এখানে যুক্ত হবে, কার্বন ডাইঅক্সাইড এক অণু বেরোবে, ডিকার্বক্সাইলেশন হবে এবং জারণ ঘটবে, অর্থাৎ NAD এবার বিজারিত হয়ে H2 সাথে যুক্ত হবে। এখানে এক অণু, সব কিছু আমরা এক অণু দেখাচ্ছি, কিন্তু যেহেতু গ্লুকোজ থেকে 2 অণু পাইরুভিক অ্যাসিড হবে, যা কিছু উৎপন্ন হবে 2 করে ইন্টু 2। ক্রেবস চক্রে অ্যাসিটাইল কোএনজাইম এ অক্সালো অ্যাসিডিক অ্যাসিডের সাথে যুক্ত হয়ে ক্রেবস চক্র শুরু করবে। অক্সালো অ্যাসিডিক অ্যাসিড সাইটেট সিনথেটেস নামক একটা উৎসেচক, সেই উৎসেচকের সহায়তায় এক অণু জল নিয়ে সাইট্রিক অ্যাসিড তৈরি করবে। সাইট্রিক অ্যাসিড প্রথম উৎপাদিত বস্তু হওয়ায়, ক্রেবস চক্রের প্রথম উৎপাদিত বস্তু হওয়ায় হ্যান্স ক্রেবস এটা আবিষ্কার করেছিলেন, সেই জন্য এর নাম ক্রেবস চক্র। সাইট্রিক অ্যাসিড প্রথম উৎপাদিত বস্তু, সেই জন্য এটাকে সাইট্রিক অ্যাসিড চক্র বলা হয়। এবং এই সাইট্রিক অ্যাসিডে তিনটি কার্বক্সিল গ্রুপ থাকায় এটাকে বলা হয় ট্রাই কার্বক্সিলিক অ্যাসিড সাইকেল। 1937 খ্রিস্টাব্দে হ্যান্স ক্রেবস এটি আবিষ্কার করেছিলেন, এই জন্য তার নাম অনুসারে এটাকে ক্রেবস চক্র বলা হয়। তাহলে পাইরুভিক অ্যাসিড 3 কার্বন সমন্বিত, 1 কার্বন ছেড়ে দিয়েছে, তাহলে অ্যাসিটাইল কোয়ে 2 কার্বন সমন্বিত। অক্সালো অ্যাসিডিক অ্যাসিড কিন্তু 4 কার্বন সমন্বিত। এই দুটো মিলিয়ে আবার সাইট্রিক অ্যাসিড 6 কার্বন সমন্বিত সাইট্রিক অ্যাসিড উৎপন্ন হয়। সাইট্রিক অ্যাসিড এখনো জল ছেড়ে, তাহলে জল প্রবেশ আর নিষ্কামন নির্গমন, এটাকে অ্যাকোনাইটেস এবং সাবস্ট্রেট অনুযায়ী সাইট্রিক অ্যাকোনাইটেস, অ্যাকোনাইটেস উৎসেচক দিলেও অসুবিধা নাই। এখানকার যে উৎসেচকটা সেটা কিন্তু সাইট্রিক সিনথেটেস নামক উৎসেচক ব্যবহৃত হয় এবং এই উৎসেচকটি সাহায্যে, অ্যাকোনাইটেস উৎসেচকটির সাহায্যে সিস অ্যাকোনাইটিক অ্যাসিডে পরিণত হবে। সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আবার এক অণু জল গ্রহণ করে, তার মানে অ্যাকোনাইটেস উৎসেচকের সাহায্যে এক অণু জল গ্রহণ করে আইসোসাইট্রিক অ্যাসিডে পরিণত হবে। আইসোসাইট্রিক অ্যাসিড ডিহাইড্রোজিনেস উৎসেচকের সহায়তায় অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে পরিণত হবে। তো এখানে সেই জন্যই ডিকার্বক্সাইলেস উৎসেচক, হাইড্রোজেনেস উৎসেচক একটা হাইড্রোজেনকে অপসারণ ঘটাবে। অক্সালো সাকসিনিক অ্যাসিড এক অণু কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে ডিকার্বক্সাইলেশন, তার মানে যেটা উৎপন্ন হবে, যে কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিডে পরিণত করবে। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, তাহলে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড 5 কার্বন সমন্বিত হয়ে গেল, এখনও কার্বন ডাইঅক্সাইড বেরিয়ে গেল এবং এখানে ডিকার্বক্সাইলেস নামক উৎসেচকটি ব্যবহৃত হবে। আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড সাকসিনিল কোয়েতে কনভার্সন হবে এবং এখানে ডিহাইড্রোজেনেস উৎসেচক এক অণু NADH2 উৎপন্ন করবে, অর্থাৎ H2-র অপসারণ ঘটাবে, তাই NADH2 উৎপন্ন হবে। সাকসিনাইল কোএনজাইমে কাইনেস, তবে এখানে থায়োকাইনেস GTP এখানে ব্যবহৃত হয়, সাকসিনিক অ্যাসিডে পরিণত করবে।
সাকসিনিক অ্যাসিড থেকে সাকসিনাইল কোএনজাইম এ, তাহলে এখানে এখনো কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে এবার সাকসিনিক অ্যাসিডে পরিণত হবে। সাকসিনিক অ্যাসিড এবার ফিউমারিক অ্যাসিডে পরিণত হবে। ফিউমারিক অ্যাসিড ম্যালিক অ্যাসিডে পরিণত হবে। সব কিন্তু 4 কার্বন সমন্বিত, এখান থেকে 4 কার্বন সমন্বিত হয়েছে এবং ম্যালিক অ্যাসিড অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে ফিরিয়ে দেবে পুনর্ব্যবহারের জন্য। আবার অ্যাসিটাইল গ্লুকোজ আসবে, পাইরুভিক অ্যাসিড আসবে, অ্যাসিটাইল কোএনজাইম এতে পরিণত হবে, অক্সালো অ্যাসিডিক অ্যাসিড তৈরি হবে এবং তাকে আবার নিয়ে সাইট্রিক সিনথেসিস হিসাবে গ্রহণ করে সাইট্রিক অ্যাসিড তৈরি করে আবার ক্রেবস চক্র সম্পন্ন করবে। তাহলে এখানে কি হলো, এই সাকসিনাইল কোএনজাইম থেকে সাকসিনিক অ্যাসিড যখন হবে এখানে সাবস্ট্রেট লেভেলের একটা ফসফোরেশন হবে, কিন্তু জিটিপি উৎপন্ন হবে, জিডিপি আসবে, জিটিপি হবে। এই উৎসেচকটা কিন্তু কাইনেস, কিন্তু আমরা থায়োকাইনেস বলি। এবার এই ফিউমারিক অ্যাসিড উৎপন্ন হওয়ার সময় আবার একটা ডিহাইড্রোজেনেজ উৎসেচকের সহায়তায় একটা হাইড্রোজেনের অপসারণ হবে, কিন্তু এই অপসারণটা এনএডি না করে এফএডি আসবে। এফএডি এসে এফএডিএইচ2 উৎপন্ন হলো এবং ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিডে উৎপন্ন হওয়ার সময় এখনও জল, অ্যাকোনাইটেস উৎসেচকের সহায়তায় এখনও জল উৎপন্ন হবে এবং ম্যালিক অ্যাসিড যখন অক্সালো অ্যাসিডিক অ্যাসিডে পরিণত হবে তখন আবার এখনও NADH2 উৎপন্ন হবে, NAD এসে NADH2 উৎপন্ন হবে। তাহলে এই ক্রেবস চক্রে যা কিছু হবে সব 2 অণু করে, কারণ আমরা জানি 2 অণু পাইরুভিক অ্যাসিড হয়েছিল, সুতরাং 2 অণু অ্যাসিটাইল কোএনজাইম, সব কিছু 2 বার করে হচ্ছে। তাহলে যা প্রোডাক্ট হবে সেগুলো সব 2 অণু করে। আচ্ছা, আমাদের যেটা বিষয়, আমরা যে ইটিএসে যাব সেখানে সাবস্ট্রেট লেভেলের ফসফেট তৈরি হচ্ছে 2 অণু জিটিপি, আর NADH2 উৎপন্ন হচ্ছে কটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তাহলে 3 3 দুগুণ 6 অণু। এফএডিএইচ2 উৎপন্ন হলো কোথায়, একটা, তাহলে 1 মানে হচ্ছে 2 অণু। আমরা আগেই বলেছি সব কিছু 2 অণু করে উৎপন্ন হবে। একবার খুব দ্রুত আমরা এই প্রোডাক্টগুলো জেনে নিই। অ্যাসিটাইল কোএনজাইমে অক্সালো অ্যাসিডিকের সাথে 2 অণু সাইট্রিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড সিস অ্যাকোনাইটিক অ্যাসিড, সিস অ্যাকোনাইটিক অ্যাসিড আইসোসাইট্রিক অ্যাসিড, আইসোসাইট্রিক অ্যাসিড অক্সালো অ্যাসিডিক অ্যাসিড, অক্সালো সাকসিনিক অ্যাসিড, অক্সালো সাকসিনিক অ্যাসিড, অক্সালো সাকসিনিক অ্যাসিড থেকে আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড, আলফা কিটো গ্লুটারিক অ্যাসিড সাকসিনাইল কোএনজাইম এ, সাকসিনাইল কোএনজাইম এ সাকসিনিক অ্যাসিড, সাকসিনিক অ্যাসিড ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড থেকে অক্সালো অ্যাসিডিক অ্যাসিড। তাহলে এখানে জল লাগলো, এখানে জল বেরোলো, এখানে আবার জল প্রয়োজন হলো। এই পর্যায়ে একটা NADH2 উৎপন্ন হলো, এখানে একটা CO2 উৎপন্ন হলো, এখানে একটা CO2 উৎপন্ন হলো, আর এখানে একটা CO2 উৎপন্ন, তাহলে 3 অণু, তাহলে 3 দুগুণ 6, শ্বসনের ফলে 6 অণু CO2 উৎপন্ন হয়। এখানে একটা NADH2, এখানে একটা FADH2, এখানে একটা NADH2, আর একটা জিটিপি সাবস্ট্রেট লেভেল ফসফোরেশনে একটি জায়গায় 2 অণু জিটিপি উৎপন্ন হলো। এখন এই NADH2 জারণ বিজারণের মাধ্যমে এবার ইটিএসে প্রবেশ করবে। ইটিএসে প্রবেশ করে সেখানে জারণ বিজারণের মাধ্যমে এখনও আমরা একটি জায়গাতেও অক্সিজেনের প্রয়োজনীয়তা দেখাইনি, গ্লাইকোলাইসিসেও অক্সিজেনের প্রয়োজনীয়তা দেখায়নি, ক্রেবস চক্রেও অক্সিজেনের প্রয়োজনীয়তা দেখায়নি, কিন্তু অক্সিজেন তো সবাত শোষণের প্রয়োজন হয়। সেই জন্য ইটিএসের শেষ পর্যায়ে এই হাইড্রোজেনের সাথে অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হবে এবং সেই জন্য ওই ইটিএসের আরেক নাম হচ্ছে প্রান্তীয় শোষণ। তাহলে এবার আমরা ইটিএস বা
ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নিয়ে আলোচনা করব। তাহলে ইটিএস বা ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ যে এনএডিএইচ এবং এফএডিএইচ উৎপন্ন হয়েছে সেইগুলো থেকে এই পর্যায়ে এই হাইড্রোজেন জারণ বিজারণ প্রক্রিয়ার মাধ্যমে ইলেকট্রন বাহকের মাধ্যমে শেষে অক্সিজেনের সাথে এই হাইড্রোজেন মিলিত হবে। এটি 5টি কমপ্লেক্সে সম্পন্ন হয়। কমপ্লেক্স 1, কমপ্লেক্স 2, কমপ্লেক্স 3, কমপ্লেক্স 4 এবং কমপ্লেক্স 5। দেখি আমরা কিভাবে হয়। এটা একটু বড় জায়গা লাগবে, সেজন্য আমি বেঁকিয়ে করছি তোমাদের জন্য। তাহলে অক্সিজেন যুক্ত অর্থাৎ বিজারিত সাবস্ট্রেট, আর এটা হাইড্রোজেনকে ছেড়ে দিবে অর্থাৎ সাবস্ট্রেটটা আবার জারিত হয়ে গেল। তাহলে হাইড্রোজেনের সংযুক্তি বিজারণ, হাইড্রোজেনের মুক্তি হচ্ছে জারণ। এবার এখানে এনএডি আসবে, তাহলে এই সাবস্ট্রেট 1 এখানে এনএডি কোএনজাইম হিসাবে ব্যবহৃত হবে। এই এটিএসে কি কি এনএডি হচ্ছে কোএনজাইম হিসাবে ব্যবহৃত হবে, এফএডি কোএনজাইম হিসাবে ব্যবহৃত হবে। এছাড়া প্রচুর সাইটোক্রোম ইলেকট্রন বাহক, সাইটোক্রোম নামক ইলেকট্রন বাহক ব্যবহৃত হবে। তার এনএডি H2 নিয়ে নিল, তাহলে H2 নিয়ে নেওয়া মানে বিজারিত হলো, আবার ছেড়ে দিল, জারিত হয়ে গেল। এফএডি এই H2কে নিয়ে নিল, বিজারিত হয়ে গেল, ছেড়ে দিল, জারিত হয়ে গেল। ইবিকুইনন সেটাকে নিয়ে নিল, আবার নিয়ে এই H2টাকে এবার ভেঙে দিবে, 2H এবং ইলেকট্রনে ভেঙে দিবে। এবার এই ইলেকট্রনগুলো সাইটোক্রোম বি, সাইটোক্রোম সি, সাইটোক্রোম এ, সাইটোক্রোম A3 পরপর ইলেকট্রন বাহকগুলো এই ইলেকট্রন নেবে। এবং সাইটোক্রোমের মধ্যে যেহেতু আয়রন থাকে, একবার জারণ হবে, ইলেকট্রনটা নিয়ে নিবে, তাহলে Fe3+, আবার ছেড়ে দিবে, Fe2+, আবার ইলেকট্রন নিয়ে নিবে, Fe3+, আবার ছেড়ে দিবে, Fe2+, ঠিক একই রকমভাবে নিবে, জারণ আর বিজারণ ঘটবে। Fe3+, আবার ছেড়ে দিবে, Fe2+, আবার নেবে, Fe3+, আবার ছেড়ে দিবে, Fe2+, এবং লাস্টলি এই ইলেকট্রনটা আবার এই হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হয়ে হাফ অণু জলের সাথে O2 সাথে যুক্ত হয়ে 1 অণু জল উৎপন্ন হবে। শেষ পর্যায়ে এই অক্সিজেনের প্রয়োজন বলে এটাকে প্রান্তীয় শোষণ বলা হয়। এবার আমরা এটা ইটিএসকে বলি ফসফোরাইলেশন, অক্সিডেটিভ ফসফোরাইলেশন প্রক্রিয়া। তাহলে এটিপি কি করে তৈরি হলো? তাহলে কমপ্লেক্স 1, এটা হচ্ছে কমপ্লেক্স 1। কমপ্লেক্স 1-এ এডিপি এবং আইপি মিলে এই যে শক্তিটা ছাড়লো, সেখানে 1 অণু এটিপি উৎপন্ন হলো। কমপ্লেক্স 2, এটা হচ্ছে কমপ্লেক্স 2 ইবিকুইনন। আর এখানে কমপ্লেক্স 3 এটিপি প্লাস আইপি পিআই এটিপি তৈরি করলো। এটা হচ্ছে কমপ্লেক্স 4, এখানে একটা তৈরি হবে। আর লাস্টে এই পর্যায়ে একটা কমপ্লেক্স 5 এটিপিএস উৎসেচক হিসাবে ব্যবহৃত হয়, এটা হচ্ছে কমপ্লেক্স 5 বলি আমরা। তাহলে 3টি জায়গাতে পিটার মিচেল এটা কেমিওসমোটিক থিওরির মাধ্যমে ব্যাখ্যা করেছিলেন। এই যে এটিপি সংশ্লেষের জায়গাতে এখানে
প্রোটন গ্রেডিয়েন্ট অর্থাৎ প্রোটন বলের প্রভাবে এডিপি এবং আইপি এটিপিএস উৎসেচকের সাহায্যে এটিপি তৈরি হয়। তাহলে এক অণু NADH2 এর জারণ বিজারণের ফলে 3 অণু এটিপি উৎপন্ন হয়। NADH2 যদি হাইড্রোজেন ছাড়ে তাহলে দেখা যায় 3টে ধাপে এটিপি উৎপন্ন হচ্ছে, কিন্তু FADH2 যখন আসছে তখন 2 অণু, এক অণু FADH2 থেকে 2 অণু এটিপি উৎপন্ন হয়। তাহলে আমরা এবার এনার্জির যে জেনারেশনটা কি করে হচ্ছে আমরা একটু দেখিয়ে নিই। আমরা আগেই জেনেছিলাম গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় 8 অণু এটিপি উৎপন্ন হয়। দুই অণু NADH2 তারা 3 অণু এটিপি করে 6 অণু এটিপি উৎপন্ন করবে ইটিএস পদ্ধতিতে। আর গ্লাইকোলাইসিসে সাবস্ট্রেট লেভেলে 2 অণু সরাসরি এটিপি উৎপন্ন হয়েছিল। তাহলে গ্লাইকোলাইসিসে 8 অণু এটিপি উৎপন্ন হলো। ইন্টারমিডিয়েট ধাপ যেটা পাইরুভিক অ্যাসিডের অক্সিডেটিভ ডিকার্বক্সাইলেশন, সেখানে কি হচ্ছে, আমরা দেখেছি 2 অণু NADH2 উৎপন্ন হয়েছে, তার মানে 2 × 3 এটিপি = 6 অণু এটিপি উৎপন্ন হলো। আর গ্লাইকোলাইসিসে আমি আগে ওখানে লিখেছিলাম, যাক মিটে গেছে, ক্রেবস চক্রে ক্রেবস সাইকেলে 3 অণু NADH2 উৎপন্ন হয়েছে। তাহলে 3 মানে 3 × 6, 6 অণু এটিপি উৎপন্ন হয়েছে। তাহলে 6 × 3 এটিপি = 18 অণু এটিপি উৎপন্ন হলো। ক্রেবস সাইকেলে 2 অণু FAD উৎপন্ন হয়েছে, 3 জায়গাতে 3 × 6 অণু, 3 জায়গায় উৎপন্ন হলো NADH2, সেই জন্য 3 × 6 অণু। আর হচ্ছে জিটিপি সাবস্ট্রেট লেভেলে ক্রেবস সাইকেলে জিটিপি উৎপন্ন হয় সরাসরি 2 অণু। তাহলে 2 × GTP × 2 ATP = 2 ATP। তাহলে মোট 38 অণু এটিপি শ্বসনের ফলে উৎপন্ন হলো। এবারে আমরা লাস্ট একটা অংশ অ্যাম্ফিবোলিক পাথওয়ে এবং রেসপিরেটরি কোশেন্টের মাধ্যমে আমরা আজকের পড়ানো শেষ করব। এবারে আমরা রেসপিরেটরি কোশেন্ট অর্থাৎ আরকিউ কথাটার অর্থ কি না, শ্বসন প্রক্রিয়ায় বর্জিত কার্বন ডাইঅক্সাইড এবং গৃহীত অক্সিজেনের অনুপাত, বর্জিত কার্বন ডাইঅক্সাইড এবং গৃহীত অক্সিজেনের অনুপাত। দেখা যাক শর্করার ক্ষেত্রে এক অণু শর্করা জারণে 6 অণু অক্সিজেন লাগছে, 6 অণু কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে এর আরকিউ কত হবে? তাহলে 6/6 = 1, সেই জন্য শর্করার আরকিউ হচ্ছে 1। ফ্যাটের আমরা এখানে টাইপ্যামিটিনকে দেখাচ্ছি। এক অণু টাইপ্যামিটিন জারিত করতে 145 অণু অক্সিজেন লাগে এবং সেক্ষেত্রে কার্বন ডাইঅক্সাইড 102 অণু উৎপন্ন হয়। তাহলে এর আরকিউ কত হবে? বর্জিত CO2 / গৃহীত O2। তাহলে বর্জিত CO2 102 অণু আর গৃহীত বর্জিত CO2 102 আর গৃহীত অক্সিজেন 145। হিসাব করলে দেখা যাবে এর আরকিউ হচ্ছে 0.7। এবার প্রোটিনের আমরা অ্যালানিন নিয়েছি। এখানে এক অণু অ্যালানিন জারণে বর্জিত কার্বন ডাইঅক্সাইড 5 অণু, তাহলে 5 অণু বর্জিত কার্বন ডাইঅক্সাইড আর গৃহীত অক্সিজেন হচ্ছে 6 অণু। তাহলে বর্জিত কার্বন ডাইঅক্সাইড / গৃহীত অক্সিজেন, এটা হচ্ছে এর মান দাঁড়াবে 0.83 মতন দাঁড়াবে। কিন্তু জৈব অ্যাসিডের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বর্জিত কার্বন ডাইঅক্সাইড 4 অণু
আর গৃহীত অক্সিজেন 3 অণু, তাহলে এর আর কিউ কিন্তু 1-এর অধিক দাঁড়াবে। এর আর কিউ কিন্তু মোর দ্যান 1, 1-এর অধিক দাঁড়াচ্ছে। আবার সবাত শোষণকারী যারা জীব, তাদের ক্ষেত্রে কোনো অক্সিজেন নাই, অর্থাৎ অক্সিজেন ইনটেক 0, আর ওদের CO2 2 অণু, তাহলে CO2 2 বাই অক্সিজেন 0, তার মানে ওদের আর কিউ দাঁড়াবে ইনফিনিটি। তাহলে রেসপিরেটরি কোশেন্ট জানলে আমরা বুঝতে পারবো আমাদের শরীরে কোন জাতীয় খাদ্য জারিত হচ্ছে বা কোন জাতীয় খাদ্যের অভাব আছে। অর্থাৎ যদি আর কিউ জানা যায় এখন, এবং সেটা যদি 1-এর থেকে নিচে নেমে যায়, তাহলে আমরা বুঝবো আমাদের শরীরে শর্করা জাতীয় খাদ্যের অভাব আছে। তবে আমরা সাধারণত মিক্সড খাদ্য যেহেতু গ্রহণ করি, সে মিক্সড খাদ্যের আর কিউ হচ্ছে 0.85। এই হচ্ছে রেসপিরেটরি কোশেন্ট। এবার আমরা একটা অংশ আমাদের বাকি রেখেছি, অ্যাম্ফিবোলিক পাথওয়ে। আমরা অ্যাম্ফিবোলিক পাথওয়ে দিয়ে শেষ করব। অ্যাম্ফিবোলিক পথ সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র, ক্রেবস চক্রকে অ্যাম্ফিবোলিক পথ বলা হয়, কারণ আমরা জানি যে ক্রেবস চক্র জারণের কাজে ব্যবহৃত হয়, অর্থাৎ একটা ভাঙনমূলক প্রক্রিয়া, যেটা হচ্ছে অপচিতি প্রক্রিয়া। কিন্তু এই ক্রেবস চক্রের মাধ্যমে কিন্তু আবার কিছু কিছু বস্তু সংশ্লেষিত হয়। সেই জন্যই অ্যাম্ফিবোলিক তাকেই বলা হয় যেখানে অপচিতি এবং উপচিতি উভয় প্রক্রিয়া সম্পন্ন হয়। তাহলে জারণ প্রক্রিয়া, ভাঙন প্রক্রিয়া সেটা তো আমরা দেখালাম। তাহলে উপচিতিমূলক কি প্রক্রিয়া হয়? সাইট্রিক অ্যাসিডের একটা প্রোডাক্ট সাইট্রেট, সাইট্রিক অ্যাসিড, সেখান থেকে কিন্তু ফ্যাটি অ্যাসিড সংশ্লেষ হয়। তাহলে এটা গঠনমূলক প্রক্রিয়া। আলফা কিটোগ্লুটারিক অ্যাসিড থেকে ট্রান্সঅ্যামাইনেশন প্রক্রিয়ার মাধ্যমে গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন হয়, গ্লুটামেট বা গ্লুটামিক অ্যাসিড উৎপন্ন হয়। তাহলে এটা একটা গঠনমূলক প্রক্রিয়া। অক্সালো অ্যাসিডিক অ্যাসিড থেকে কিন্তু গ্লুকোজ সংশ্লেষ হয় গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে। তা আমরা 3টে উদাহরণের মাধ্যমে জানলাম যে ক্রেবস চক্রটি শুধুমাত্র অপচিতি প্রক্রিয়াই নয়, এটি একটি উপচিতি প্রক্রিয়া। তো ছাত্রছাত্রীরা, আজকে আমরা রেসপিরেশন সম্বন্ধে জানলাম। তোমরা ভালো করে বই পড়বে, রেসপিরেশনের পাথওয়েগুলো দেখবে। তোমরা ছকের মাধ্যমে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, ইটিএস লিখতে পারো। যদি এবার পরীক্ষাতে প্রশ্নপত্রে যে ডিটেল লিখতে বলে, তখন কিন্তু বিক্রিয়া করে করে তোমাদেরকে দেখাতে হবে, সেটা অনেক সময় সাপেক্ষ। তো এখানে সেই ছকের মাধ্যমে আমরা সমস্ত পাথওয়েগুলো দেখালাম। এরপরে অনুশীলনের মাধ্যমে তোমরা প্রশ্নোত্তর করে তোমরা নিজেকে তৈরি করবে। আজকের মধ্যে এখানে শেষ হলো। ধন্যবাদ।